লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হামিদ পিএসসির লেখা আত্মজীবনী থেকে তুলে ধরছি। 15ই আগস্ট 1975, রক্তাক্ত সেনা অভ্যুত্থান। তোফায়েল আহমেদের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখার চেষ্টা করেন জিয়া শেখ সাহেবের সহানুভূতি অর্জনের জন্যে। এই নিয়ে 75 সালে জিয়ার মন মেজাজ ভালো ছিল না। এই সময়ে তিনি প্রায় এক ঘরে দিন কাটান। বিশেষ কেউ তাঁর কাছে আসা যাওয়া করতো না। আমি তখন ঢাকা ক্যান্টনমেন্টে স্টেশন কমান্ডার। ওই সময় তার সাথে যতবারই দেখা হয়েছে তার উগ্রতা প্রকাশ করতে দ্বিধা করেননি। তবে বলতেন, শেখকে ওই ব্যাটারাই আমার বিরুদ্ধে খেপিয়েছে, অর্থাৎ শফিউল্লাহ ও খালেদ। জেনারেল ওসমানীকেও গালাগালি করতেন। আমি তাকে শান্ত থাকার অনুরোধ করতাম। জিয়ার সাথে বরাবর আমার ছিল ভালো সম্পর্ক। তার সাথে আমার সুসম্পর্ক শফিউল্লাহ ও খালেদ ভালো চোখে দেখেননি। জিয়াউর রহমানকে রাষ্ট্রদূত করে পূর্ব জার্মানি অথবা বেলজিয়ামে পাঠাবার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। একদিন জিয়া তার অফিসে আমাকে ডেকে বলল, হামিদ, তুমি ওসমানীকে ধরে এখনই কিছু একটা না করলে চিঠি বেরিয়ে যাবে। প্লিজ ডু সামথিং। জনাব সাইদুর রহমান একজন প্রভাবশালী মুক্তিযোদ্ধা। তার সাথে আমার পরিচয় ছিল। তোফায়েল ও রাজ্জাকের সাথে ওনার ছিল গভীর সংযোগ। আমি জিয়াকে আশ্বাস দিলাম, তার মারফত আমি কিছু একটা করব। জনাব সাইদকে আমি বন্ধুবর জিয়াউর রহমানের ব্যাপারটি বললাম। তিনি কিছু একটা করবেন বলে আমাকে আশ্বাস দিলেন। আমি বরং জিয়াকেই তার সাথে পরিচয় করিয়ে দিলাম, যেন জিয়া নিজেই তাকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারে। পরে জনাব সাইদ তোফায়েল আহমেদ ও রাজ্জাককে ধরে বহু কষ্টে প্রায় শেষ মুহূর্তে জিয়ার সিভিল পোস্টিং ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেন। ব্যাপারটা আমি প্রায় ভুলে গিয়েছিলাম। হঠাৎ বহু বছর পর সেদিন জনাব সাইদ আমার টেলিফোন নাম্বার সংগ্রহ করে ফোন করে বললেন, কর্নেল সাহেব, আপনার জন্যই 15ই আগস্ট, 13ই নভেম্বর এবং 7ই নভেম্বর সংগঠিত হলো। ব্যাপারটা আমি বুঝতে না পারায় তিনি এবার পরিষ্কার করে বললেন, আপনি সেই যে জিয়াউর রহমানের পোস্টিং ক্যান্সেল করানোর জন্যে আমাদের কাজে লাগিয়েছিলেন, সেটাই তো কাল হলো। জিয়া না থাকলে তো এই 3টা অভ্যুত্থানের কোনোটাই হতো না। বলা বাহুল্য, জনাব সাইদুর রহমানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর আমার অজান্তেই জিয়ার সাথে তাদের বহু গুরুত্বপূর্ণ মিটিং হয় খালেদা জিয়ার বড় বোন চকলেট আপার বাসায়, যা অভ্যুত্থানের বিষয়বস্তু ছিল। 75 সালে মাঝে মধ্যে গুজব উঠলেও শেখ সাহেবের ব্যক্তিত্ব ও প্রভাব এতই বিশাল ছিল যে তার অনুগত সেনাবাহিনীর দিক থেকে কোনো রকম আক্রমণ আশঙ্কা আঁচ করা যায়নি। ওই সময় ফারুক, রশিদ অথবা অন্য কজন জুনিয়র অফিসার ছোটোখাটো কিছু একটা করতে পারে এমন অস্পষ্ট আভাস ডিজিএফআই এর কাছে থাকলেও তারা যথোপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়। তারা সবাই বরং মেজর জলিলের জাসদের দিক থেকে সরাসরি চোরাগুপ্ত আক্রমণের আশঙ্কা নিয়ে ব্যস্ত থাকে। কয়েকটি স্থানে সর্বহারা ও জাসদ আর্মস গ্রুপের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। খুব সম্ভব মাসটি ছিল 75-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি। ওই সময় আমি একবার শেখ সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাই। ঘটনাটি ছিল নেহায়েত আকস্মিক। একটু খোলাসা করে বলেই নেওয়া যাক। সেনানিবাস টেনিস কোর্টে একদিন খেলা শেষে খুরশিদ আমাকে ডেকে কানে কানে বলল, হামিদ ভাই, আপনার উপর বঙ্গবন্ধু দারুণ ক্ষেপে আছেন। আপনি শীঘ্র তার সাথে দেখা করে পজিশন ঠিক করুন। আমি আকাশ থেকে পড়লাম, কাহা রাজা ভোজ, কাহা গঙ্গারাম তেলি। খুরশিদ বলল, মনে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বুলডোজার লাগিয়ে কচুক্ষেত মার্কেট আপনার নির্দেশে উচ্ছেদ করা হয়। স্থানীয় এমপি এবং ডিজিএফআই রৌফ আপনার বিরুদ্ধে এ নিয়ে বঙ্গবন্ধুর কান ভারী করেছে। এবার মনে পড়ল, হ্যাঁ, কচুক্ষেত বড় মার্কেটটি ক্যান্টনমেন্টের ভিতর থেকে উচ্ছেদ করে আমি বর্তমান জায়গায় স্থাপন করেছিলাম। এতে স্থানীয় লোকজন আমার উপর নাখোশ ছিল, বলেছিল নতুন জায়গায় মার্কেটটি চলবে না। আমি খুরশিদকে বললাম, আমি কিভাবে প্রোটোকল ভেঙে একজন রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারি? খুরশিদ বলল, দেখুন, এত কিছু বলবেন না। আজই আপনি খেলা শেষে রাত 10টার দিকে সোজা তাঁর বাসায় দেখা করতে চলে যান।
বললাম, তিনি আমার সাথে দেখা করবেন কি? অবশ্যই। তিনি কি আমাকে চিনবেন? অবশ্যই, আপনার নাম মুখস্থ হয়ে গেছে ওনার, আজই যান। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ। বাসায় ফিরে গোসল করে এশার নামাজ পড়ে আমি যাত্রার জন্য সত্যি সত্যি তৈরি হয়ে গেলাম। 10টা বাজতে তখন 15 মিনিট বাকি। আমি আমার প্রাইভেট কার নিয়ে সরাসরি 32 নম্বর রোডের উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ির গেটে পৌঁছে গাড়ি থেকে নেমে তার বাসায় প্রবেশ করতে আমার একটুও কষ্ট হলো না। একটিমাত্র পুলিশ সন্ত্রী নম্রকণ্ঠে জিজ্ঞেস করলো, ভাই সাহেব, আপনার পরিচয়? আমি কর্নেল হামিদ, শেখ সাহেবের সাথে দেখা করতে এসেছি। বিনীত কণ্ঠে সে বলল, স্যার, এই কিছুক্ষণ আগে তিনি উপরে শুইতে গেছেন, সবাই চলে গেছে, এখন তো তাকে ডাকা যাবে না। বললাম, তুমি শুধু উপরে আমার নামটা বলে খবর পাঠাও, তিনি দেখা না করলে আমি চলে যাব। আমার দৃঢ়তা দেখে সে খবর পাঠাতে গেল। আমি ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে লাগলাম। তিনি এই সময় দেখা করবেন না বলেই নিশ্চিত ধরে নিয়েছিলাম, কিন্তু আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে হঠাৎ দেখি রাষ্ট্রপতি একেবারে আমার সামনে দাঁড়িয়ে। আমি বেশ ঘাবড়ে গেলাম। এত কাছে থেকে তাকে আমার এই প্রথম দেখা। তিনি উষ্ণ করমর্দন করলেন, সোফায় আমাকে বসতে বলে চা আনতে নির্দেশ দিলেন। অত্যন্ত আন্তরিকতা ও বন্ধুসুলভ মনোভাব নিয়ে তিনি কথা বলতে শুরু করলেন। বললেন, আপনার নাম তো অনেক শুনেছি, এতদিন আসেননি কেন? এখন কি কোনো সমস্যা হয়েছে নাকি? বললাম, স্যার, আমি কোনো সমস্যা নিয়ে আসিনি, স্যার প্রথমবার আপনার সাথে সৌজন্য সাক্ষাতে এসেছি, আর কিছুই না। আমার সরল জবাব শুনে তিনি ক্লান্ত দেহটি চেয়ারে এলিয়ে দিলেন। উচ্চকণ্ঠে আবার হাত দিয়ে চা আনতে বললেন। এবার তিনি কথা বলতে শুরু করলেন, অনেক কথা, যেন বুকে আটকা পড়েছিল কতদিন ধরে। বললেন, কর্নেল সাহেব, কি বলবো আপনার আর্মির কথা। অফিসাররা শুধু আসে আর একে অন্যের বিরুদ্ধে কমপ্লেন করে, অমুক এই করেছে, সেই করেছে, আমার প্রমোশন, আমার পোস্টিং। বলুন তো কি হবে এসব আর্মি দিয়ে? অফিসাররা এভাবে কামড়াকামড়ি করলে, ডিসিপ্লিন না রাখলে এই আর্মি দিয়ে আমি কি করব? আমি এদের ঠেলাঠেলি সামলাবো না দেশ সামলাবো? এইসব কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি শিশুর মতো বলেই চললেন, বাঙালিদের স্বাধীনতার জন্য আমি কি না করলাম। আইয়ুব খাঁ, ইয়াহিয়া খাঁর সাথে জীবনভর লড়াই করলাম, আমাকে কতবার জেলে দিল। বাঙালি সেনা পল্টনের জন্য লড়লাম। স্বাধীনতার যুদ্ধে আপনার লন্ডনী সিলেটিরা আমাকে কত সাহায্য করলো। আগরতলা কেসে আমার জন্য উকিল পাঠালো। আজ দেশ স্বাধীন হয়েছে, সবাই খাই খাই শুরু করেছে, আমি কোথা থেকে দেব কেউ ভাবতে চায় না। তিনি বলেই চললেন। এভাবে 45 মিনিট কেটে গেল। তিনি এত কথা, এত ব্যথা নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, আমি তো ভেবে অবাক। রাত গভীর হয়ে যাচ্ছে দেখে একসময় আমি তার কথার ফাঁকে ছেদ দিয়ে বললাম, স্যার মাফ করবেন, আপনি ক্লান্ত, আমি যাই। তিনি চমকে উঠলেন। অনেকক্ষণ কেটে যাওয়ায় তিনিও খেয়াল করেননি। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন, আমাকে গভীরভাবে আলিঙ্গন করে বিদায় দিলেন। বললেন, আপনি যখন চাইবেন সোজা চলে আসবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে তাকে শুধু একটি কথা বললাম, স্যার আপনার বাসায় সিকিউরিটি বলতে কিছুই নেই। আমি সরাসরি ঢুকে পড়লাম, বদমতলবেও তো কেউ ঢুকে পড়তে পারত। আমার কথা শুনে তার বিরাট হাসি পেল। আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, দেখুন আমি হলাম পাবলিক লিডার, জনগণের মধ্যেই আমাকে থাকতে হয়। মারতে হলে আমাকে রাস্তাঘাটেও মারতে পারে, তবে কোনো বাঙালি আমাকে মারতে পারে না। তার বিরাট আত্মবিশ্বাস। সালাম দিয়ে আমি বিদায় নিলাম। তার সাথে আমার আর কোনো দিন দেখা হয়নি। ক্যান্টনমেন্টে ফিরে এসে আমি সঙ্গে সঙ্গে কর্নেল খুরশিদকে ফোন করে সব বললাম। শুনে সে তো অবাক। বলেন কি, এতটা সময় তিনি মন্ত্রীদেরও দেন না? আমি বলেছিলাম না তিনি চাচ্ছিলেন না আপনি দেখা করুন। আমি আজও ভেবে পাই না প্রথম সাক্ষাতেই তিনি আমার সাথে এত কথা বলতে গেলেন কেন। বিশাল দেখি শেখ সাহেবকে তখন কেন জানি আমার বড় অসহায় মনে হচ্ছিল। চারিদিকে সমস্যা তাকে ঘিরে ধরেছিল, চারিদিকে চাটুকারের দল,
তিনি পথ খুঁজে পাচ্ছিলেন না। তার পাশে হাল ধরার মতো নিঃস্বার্থ একটি লোকও বুঝি খুঁজে পাচ্ছিলেন না। সেনাবাহিনীর অফিসারদের উচ্চাকাঙ্ক্ষা, প্রমোশন ইত্যাদি নিয়ে অতিরিক্ত মাতামাতি তাঁকে খুবই পীড়া দিচ্ছিল। এতে বাংলাদেশ সেনাবাহিনী সম্বন্ধে তার মনে বিরূপ ধারণাই দানা বেঁধে উঠছিল, তা স্পষ্ট বুঝতে পারি। বোধ করি এই জন্যই রক্ষী বাহিনীর শক্তিশালী করার দিকে তিনি মনোযোগ দেন। 1975 সাল শেখ সাহেবের জন্য খুবই দুর্যোগপূর্ণ বছর। এই সময়ে আইন শৃঙ্খলার দারুণ অবনতি ঘটে। চোরাচালান ও বর্ডার সিল করতে সেনাবাহিনী নিয়োগ করা হয়। তরুণ অফিসাররা এই সময় ক্ষমতাসীন পার্টির বেশ কিছু প্রভাবশালী নেতাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। পার্টির নেতারা সেনাবাহিনীর আচরণের বিরুদ্ধে শেখ সাহেবের কাছে ক্রমাগত অভিযোগ তুলতে থাকে। তার দলীয় রাজনৈতিক নেতারা শুরু থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে ছিলেন। তাদের বিরোধিতা সত্ত্বেও শেখ সাহেব চোরাচালান, অস্ত্র উদ্ধার ও দুর্নীতি দমন করতে সেনাবাহিনীকে মাঠে নামান। এসব অপারেশনে বেশ কিছু ক্ষমতাসীন এমপি বিব্রতকর অবস্থার সম্মুখীন হন। টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনীর কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে 46 ব্রিগেড নিয়ে অভিযান চালান কর্নেল সাফায়েত-জামিল। কিন্তু শেষ পর্যন্ত দলীয় চাপের মুখে তিনি সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে বাধ্য হন। বৃদ্ধি পেল তিক্ততা, ক্ষুব্ধ, বিভ্রান্ত রাষ্ট্রপতি। এই সময় তরুণ মুক্তিযোদ্ধা অফিসারদের কিছু অংশ দারুণ ক্ষেপে ওঠে। তারা ভেতরে ভেতরে দল পাকাতে থাকে। ঊর্ধ্বতন অফিসারদের মধ্যে এমনিতেই রেষারেষি চলছিল। মুক্তিযোদ্ধা অফিসাররা বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিল। শফিউল্লাহর এস ফোর্স, জিয়াউর রহমানের জেড ফোর্স এবং খালেদ মোশাররফের কে ফোর্স। জিয়াউর রহমানের সাথে শফিউল্লাহ ও খালেদ মোশাররফের বনিবনা ছিল না। তবে শফিউল্লাহ ও খালেদের গ্রুপ ভারী হওয়াতে ওই সময় জিয়াউর রহমানকে কিছুটা কোণঠাসা অবস্থায় থাকতে হয়। যেসব তরুণ অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাদের প্রতি জিয়ার সহানুভূতি ছিল। জিয়ার স্টাফ অফিসার ছিল মেজর নূর। তার কামরাতে প্রায়ই এসব অফিসারদের আনাগোনা চলত। সেনাবাহিনীতে দুটি বড় গ্রুপ ছিল, মুক্তিবাহিনী গ্রুপ এবং পাকিস্তান থেকে প্রত্যাগত অফিসার ও সৈনিকবৃন্দ। শেষোক্ত গ্রুপ বড় হলেও মুক্তিবাহিনী অফিসারদের ক্ষমতা ও দাপট ছিল অপ্রতিহত। ক্ষুদ্র হলেও প্রকৃতপক্ষে সেনাবাহিনীর পরিবেশ ও মেজাজ নিয়ন্ত্রণ করছিল মুক্তিবাহিনী অফিসাররাই। পাকিস্তান প্রত্যাগত অফিসার ও সৈনিকরা তখন চুপচাপই দিন কাটাচ্ছিল। যদিও মুক্তিযোদ্ধা গ্রুপের সাথে সিনিয়রিটি ও প্রমোশন ইত্যাদির অসামঞ্জস্যতা নিয়ে তারা ছিল অসন্তুষ্ট। শেখ সাহেব মুক্তিযোদ্ধা অফিসারদের অধিক স্নেহ করতেন, বেশি সুবিধা দিতেন। এসব নিয়ে তারা নাখোশ ছিলেন। বিশেষ করে তাদের 2 বছর সিনিয়রিটি দেওয়ায় প্রত্যাগতরা মনে মনে অপমান বোধ করেন। আমি ছিলাম তখন মিলিটারি সেক্রেটারি। এভাবে ঢালাও সিনিয়রিটি প্রদানের সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়ার কথা জেনারেল শফিউল্লাহ, জিয়া, খালেদ, মঞ্জুর সবাইকে স্পষ্ট করে বলেছিলাম। কিন্তু তাদের কেউই আমার সাথে একমত হননি। শেখ সাহেবও রাজি ছিলেন না, ওসমানীও না। কিন্তু প্রবল চাপের মুখে তাঁরা রাজি হন। ফলে তাঁর অজ্ঞাতেই সেনাবাহিনীতে সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান ফেরত গ্রুপের সহানুভূতি হারান। ইতিমধ্যে বিভিন্ন কারণে সেনাবাহিনীর মধ্যে ভারত বিরোধী মনোভাবও প্রকট হয়ে ওঠে। মাত্র 4 বছর আগে ভারতীয় বাহিনীর সহায়তায় বাংলাদেশ স্বাধীন হলেও কি আশ্চর্য, প্রায় সব মুক্তিযোদ্ধা অফিসারই এরই মধ্যে ভারতকে নাক সিঁটকাতে শুরু করেছে। জেনারেল শফিউল্লাহ, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ এরা কেউই ভারতকে ভালো চোখে দেখতেন না। জেনারেল উসমানী তো ইন্দিরা গান্ধীর নামই শুনতে পারতেন না। যুদ্ধের পর তাদের মাতব্বরি ও লুটপাট সবাইকে খেপিয়ে তোলে। তবুও সার্বিকভাবে বলা যায় দেশে ওই সময় রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা অস্থির থাকলেও সেনাবাহিনীর দ্বারা বড় রকমের একটা অভ্যুত্থান ঘটবে তেমন কোনো আলামতেই ছিল না। এ কারণে সারা দেশবাসীর জন্য 15ই আগস্ট অভ্যুত্থান সঠিক অর্থে সেনাবাহিনীর অভ্যুত্থান ছিল না। কিছু জুনিয়র অফিসারের নেতৃত্বে ওটা ছিল ঢাকায় অবস্থিত মাত্র 2টি ইউনিটের একটি আকস্মিক ঝটিকা অভিযান। ঢাকার বাইরে চট্টগ্রাম, যশোর, রংপুর, বগুড়া প্রভৃতি ক্যান্টনমেন্টের সকল ইউনিট ফরমেশনগুলো ছিল নীরব, শান্ত। তারা কিছুই বুঝে উঠতে পারেনি।